ক্লাস 9 তোমাদের স্তূপ পর্বত পড়াবো। গিরিজনী ও মহীভাবক ভূ আলোড়নের প্রভাবে শিলাস্তরে খাড়াভাবে ফাটল বা চ্যুতির সৃষ্টি হয়। মোটামুটি খাড়াভাবে ফাটল সৃষ্টি হয়েছে, একে চ্যুতি বলে। আর এই রেখা হচ্ছে চ্যুতি রেখা। যদি পাশাপাশি দুটো চ্যুতি সৃষ্টি হয় তাহলে ওই চ্যুতি বরাবর ভূত্বকের কোনো অংশ যদি ওপরে উঠে যায় এবং ওপরে উঠে স্তূপের ন্যায় অবস্থান করলে তাকে স্তূপ পর্বত বলে। আর যদি দুটো ফাটলের মধ্যবর্তী অংশ নিচে বসে যায় তাকে বলে, সেই নিচে বসে যাওয়া অংশকে বলে গ্রস্ত উপত্যকা। গিরিজনী আলোড়নে যখন ভূত্বকের শিলায় ফাটল ধরে তখন ওই ফাটল বরাবর ভূত্বক কতগুলো বড় বড় ভূখণ্ডে ভাগ হয়ে যায়। বড় বড় ভূখণ্ড ফাটল বরাবর ভূখণ্ডে ভাগ হয়ে যায়। পরবর্তীকালে মহীভাবক বলের প্রভাবে ভূখণ্ডগুলো শিলাস্তরের ফাটল বরাবর ওঠানামা করে উল্লম্বভাবে। মহীভাবক আলোড়নটা উল্লম্বভাবে কাজ করে, ফলে ফাটল বরাবর শিলাস্তর বা ভূখণ্ডগুলো উল্লম্বভাবে ওঠা বা নামা করতে থাকে। কোনো বিশাল ভূখণ্ড এভাবে ওপরে উঠে গিয়ে বিশাল চাঁই বা স্তূপের আকারে পর্বত রূপে অবস্থান করলে তাকে স্তূপ পর্বত বা ব্লক মাউন্টেন বলে। স্তূপ পর্বতের উদাহরণ ভারতের সাতপুরা, ফ্রান্সের ভোজ, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমের বেসিন এন্ড রেঞ্জ, সিয়েরা নেভাডা, পাকিস্তানের সল্ট রেঞ্জ ইত্যাদি। আর গ্রস্ত উপত্যকার উদাহরণ ভারতের নর্মদা, তাপ্তি, জার্মানির রাইন নদী উপত্যকা। স্তূপ পর্বতের ইংরেজি হলো ব্লক মাউন্টেন আর গ্রস্ত উপত্যকার ইংরেজি হলো রিফট ভ্যালি। স্তূপ পর্বত ব্লক মাউন্টেন আর গ্রস্ত উপত্যকা রিফট ভ্যালি। এবার এক কথায় সংজ্ঞা কি বলবে না, মহীভাবক ভূ আলোড়নের প্রভাবে দুটি সমান্তরাল চ্যুতির মাঝের বা পাশের অংশ ওঠানামা করতে পারে, পাশের অংশ ওঠানামা করতে পারে। তাহলে মহীভাবক ভূ আলোড়নের প্রভাবে দুটি সমান্তরাল চ্যুতির মাঝের বা পাশের অংশ উঠে গিয়ে স্তূপের আকারে অবস্থান করলে এবং স্তূপের আকারে পর্বত রূপে অবস্থান করলে তাকে স্তূপ পর্বত বলে। স্তূপ পর্বতের উৎপত্তি যদি আমরা ধাপে ধাপে ব্যাখ্যা করি তাহলে প্রথমে কি বলতে হবে, প্রাথমিকভাবে ভূপৃষ্ঠে গিরিজনী আলোড়নের প্রভাবে, গিরিজনী আলোড়নটা কিন্তু পার্শ্ব দিক থেকে চাপ দেয়, অনুভূমিকভাবে চাপ আসে। এই গিরিজনী ভূ আলোড়নের প্রভাবে পার্শ্বচাপের কারণে শিলাস্তরে সংকোচন প্রসারণ ঘটে। এখানে ছবিতে সেটা দেখানো নেই। শিলা সংকুচিত বা প্রসারিত হয় এবং আলোড়নের মাত্রা আরো বেড়ে গেলে শিলার সহন সীমা অতিক্রম করে, তখন ভূত্বক কতগুলি সমান্তরাল ফাটলে বিভক্ত হয়। এগুলি সমান্তরাল বা প্রায় সমান্তরাল ফাটল। গিরিজনী আলোড়নে শিলাস্তরে প্রায় সমান্তরাল ফাটল সৃষ্টি। পরবর্তী পর্যায়ে ফাটল বরাবর মহীভাবক ভূ আলোড়ন ক্রিয়াশীল হয় এবং শিলাস্তরগুলি ফাটল বরাবর উল্লম্বভাবে বা সামান্য তির্যকভাবে বা উল্লম্বভাবে ওঠানামা করে। এই ওঠানামা করাকে বলে চ্যুতি। এই যে ওঠানামা করা একে বলে চ্যুতি, ইংরেজিতে বলে ফল্ট। আর এই তলটা বা ফাটলকে বলে চ্যুতিতল। এটা হলো চ্যুতিতল। চ্যুতিতল বরাবর
পাশাপাশি দুটো ভূখণ্ডের একটির সাপেক্ষে আরেকটির উত্থানে সৃষ্টি হয় স্তূপ পর্বত। এই যে চ্যুতি রেখা বা চ্যুতি তল একে বলে, চ্যুতি তল বরাবর পাশাপাশি দুটি ভূখণ্ড, এইগুলো এক একটি ভূখণ্ড, চ্যুতি বরাবর ফাটল সৃষ্টি হয়ে এই ভূখণ্ডগুলো সৃষ্টি হয়েছে। এই চ্যুতি তল বরাবর পাশাপাশি দুটো ভূখণ্ডের একটির সাপেক্ষে আরেকটার উত্থানে স্তূপ পর্বত সৃষ্টি হয়। এটা উঠে যেতে পারে, অথবা এটা উঠে যেতে পারে, বা এটা উঠে যেতে পারে। এই আপেক্ষিক উত্থান, একের সাপেক্ষে অপরের উত্থানের ভিত্তিতে স্তূপ পর্বতের সৃষ্টিকে 4 ভাগে ভাগ করা যায়। প্রথম অবস্থাটা কি? মহীভাবক আলোড়নে দুটি সমান্তরাল ফাটলের মাঝে অবস্থিত ভূখণ্ড বা শিলাস্তর ওপরে উঠে গেলে এবং দুপাশের অংশ দুটি একই অবস্থানে থেকে গেলে, একই অবস্থানে বোঝানোর জন্য এখানে সুস্থিত অংশ লেখা হয়েছে। সুস্থিত অংশ মানে এই অংশটা কোন রকম উত্থান বা পতন হয়নি, নিচেও নামেনি, ওপরে ওঠেনি, একই অবস্থানে রয়ে গেছে, কি সুস্থিত অংশ বলে। আর মধ্যবর্তী অংশ, দুটি ফাটলের মধ্যবর্তী অংশ ওপরে উঠে গেছে, ওপরে উঠে স্তূপের আকারে অবস্থান করছে, এই জন্য একে স্তূপ পর্বত বলে। স্তূপ পর্বতের আরেকটা নাম হোস্ট। এই ধরনের স্তূপ পর্বতের উপরিভাগ প্রায় সমতল হয় এবং পার্শ্বদেশ খাড়া ঢালযুক্ত হয়। এবার দ্বিতীয় কিভাবে স্তূপ পর্বত সৃষ্টি হতে পারে সেটা তোমাদের বোঝায়। যদি দুটো সমান্তরাল চ্যুতির মাঝখানে অংশটি একই অবস্থানে রয়ে যায়, সুস্থিত অংশ, এবং দুপাশ যদি বসে যায়, মাঝখান যদি একই অবস্থানে রয়ে যায়, তাহলে মাঝখানের অংশটি উপরে থেকে স্তূপের ন্যায় অবস্থান করে এবং স্তূপ পর্বত সৃষ্টি করে। সাধারণত উচ্চ মালভূমিগুলোতে এই ধরনের স্তূপ পর্বত সৃষ্টি হতে দেখা যায়। 3 নম্বর যে স্তূপ পর্বতের উৎপত্তি বৈশিষ্ট্য সেটা হচ্ছে, যদি দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ বসে যায়, দুপাশের অংশ সুস্থিত অংশ একই রকম অবস্থানে রয়ে গেছে, কিন্তু মধ্যবর্তী অংশ যদি বসে যায়, তাহলে দুদিকে স্তূপ পর্বত গঠিত হয়। এই সুস্থিত অংশটাও একটা স্তূপ পর্বত গঠন করবে, এই সুস্থিত অংশটাও একটা স্তূপ পর্বত গঠন করবে, এবং মাঝের বসে যাওয়া অংশকে বলে গ্রাবেন বা গ্রস্ত উপত্যকা। এই গ্রাবেন গ্রস্ত উপত্যকা সৃষ্টি করে, ইংরেজিতে বলে রিফট ভ্যালি। আর স্তূপ পর্বতের ইংরেজি হলো ব্লক মাউন্টেন। এবার তির্যকচ্যুত স্তূপ পর্বত কি করে সৃষ্টি হয় বলি। যদি দুটি চ্যুতির মাঝের অংশ তির্যক ভাবে উঠে যায়, তির্যক ভাবে উঠে গেছে, দেখছো একদিকটা খাড়া আরেক দিকটা মৃদু ঢাল, অর্থাৎ এখানে একটা তির্যক ভাব দেখা যাচ্ছে। তাহলে এইভাবে মাঝের অংশ যদি তির্যক ভাবে উঠে যায় বা ওপরে উঠে কাত হয়ে যায়, তাহলে যে স্তূপ পর্বত সৃষ্টি করে তাকে বলে তির্যকচ্যুত স্তূপ পর্বত। এইরূপ স্তূপ পর্বতের একদিকের ঢাল খাড়া এবং অন্যদিকের ঢাল অপেক্ষাকৃত মৃদু হয়। এর আদর্শ উদাহরণ ভারতের পশ্চিমঘাট পর্বত। পশ্চিমঘাট পর্বত কি? পশ্চিমঘাট পর্বতের পশ্চিম পাশে আছে আরব সাগর এবং পূর্ব পাশে আছে দাক্ষিণাত্য মালভূমি।
আর পশ্চিমঘাট পর্বতটির পশ্চিম পাশ অত্যন্ত খাড়া এবং পূর্ব পাশ মৃদু ঢালে দাক্ষিণাত্য মালভূমিতে মিশেছে। অতএব তির্যককৃত স্তূপ পর্বতের আদর্শ উদাহরণ হলো পশ্চিমঘাট পর্বত। হোর্স্ট গ্র্যাবেন স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকা দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ উঠে গেলে তাকে হোর্স্ট বলে। আর এই হোর্স্টের উচ্চতা খুব বেশি হয়ে যদি পর্বতের আকার নেয় তাকে স্তূপ পর্বত বলে। ভারতের সাতপুরা এরূপ একটি হোর্স্ট বা স্তূপ পর্বত। আর দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী বসে যাওয়া অংশ হলো গ্র্যাবেন। গ্র্যাবেন গ্রস্ত উপত্যকা বা স্রংস উপত্যকা রূপে অবস্থান করে। জার্মানির রাইন নদী উপত্যকা হলো গ্র্যাবেন। ভারতের নর্মদা ও দামোদর নদের উচ্চ উপত্যকা, অর্থাৎ সৃষ্টির পরেই দামোদর যেখানটা দিয়ে বয়ে গেছে সেখানটা হলো দামোদরের উচ্চ উপত্যকা। এই নর্মদা ও দামোদরের উচ্চ উপত্যকা গ্রস্ত উপত্যকার উদাহরণ। ভারতের সুবর্ণরেখা মহানদী এই নদী দুটিও তাদের গতিপথের অনেক অংশ গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে বয়ে গেছে। পূর্ব আফ্রিকার প্রায় ৬,০০০ কিলোমিটার দীর্ঘ দি গ্রেট রিফট ভ্যালি পৃথিবীর দীর্ঘতম ও বৃহত্তম গ্রস্ত উপত্যকা। গ্রেট রিফট ভ্যালি এটা আফ্রিকার অবস্থিত, কিন্তু আফ্রিকার অবস্থিত হলেও এটা আরম্ভ হয়েছে এশিয়ার পশ্চিমে সিরিয়া বলে একটা দেশ আছে ভূমধ্য সাগরের তীরে। এটা ভূমধ্য সাগর। সিরিয়া থেকে আরম্ভ করে দক্ষিণে আফ্রিকার মোজাম্বিক অবধি প্রায় ৬,০০০ কিলোমিটার দীর্ঘ পূর্ব আফ্রিকার দি গ্রেট রিফট ভ্যালি। এটি পৃথিবীর দীর্ঘতম ও বৃহত্তম স্রংস বা গ্রস্ত উপত্যকা। গ্রস্ত উপত্যকার আরেক নাম স্রংস উপত্যকা। এটি পূর্ব আফ্রিকা স্রংস নামেও পরিচিত বা ইংরেজিতে বলেন ইস্ট আফ্রিকান রিফট। আসলে এটা একটা প্রতিসারী পাতসীমা। প্রতিসারী পাতসীমা বুঝতে পারছো? অর্থাৎ আফ্রিকার পশ্চিমের এই অংশটা আর এই গ্রস্ত উপত্যকার পূর্ব দিকের অংশ, এটা একটা পাত। এই পাতগুলো এবং এশিয়ার পশ্চিমের এই পাত পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে, তীর চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে। যেহেতু এইটা একটা প্রতিসারী পাতসীমা এবং ভূখণ্ডগুলো পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে, ফলে পাতসীমার ভেতর থেকে, এটা হলো পাতসীমা যেখানে গ্রস্ত উপত্যকাটা গঠিত হয়েছে, এই পাতসীমার ভেতর থেকে ম্যাগমা উপরে উঠে এসে চাপ দিয়ে এই গ্রস্ত উপত্যকাটা সৃষ্টি করেছে, দি গ্রেট রিফট ভ্যালি অফ আফ্রিকা। বাংলায় বলতে পারো বৃহৎ গ্রস্ত উপত্যকা। যেহেতু ম্যাগমা উপরে উঠে আসছে সেহেতু এখানে অনেক আগ্নেয়গিরি দেখতে পাওয়া যায়, যেমন আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারো, মাউন্ট এলগন, মাউন্ট কেনিয়া, এগুলো সব আগ্নেয়গিরি এক একটা। এইভাবে আগ্নেয়গিরিগুলো গঠিত হয়েছে নিচ থেকে ম্যাগমা উঠে এসে। বর্তমানে এই উপত্যকা বরাবর অজস্র হ্রদ অবস্থান করছে, অর্থাৎ নিচু অবনমিত স্থান সৃষ্টি হয়েছে এবং পরবর্তীকালে সেগুলো বৃষ্টির জল দ্বারা পরিপূর্ণ হয়ে, বা এখানে খুব বেশি বৃষ্টি হয় নিরক্ষীয় অঞ্চল, সেইভাবে এইখানে হ্রদগুলো সৃষ্টি হয়েছে। অজস্র হ্রদ সৃষ্টি হয়েছে। হ্রদগুলোর নাম বলছি: রুডলফ, ভিক্টোরিয়া, টাঙ্গানিকা, কিবু, এডওয়ার্ড, অ্যালবার্ট, মালাউই, তুর্কানা, নাইভাসা, বাগুরিয়া প্রভৃতি। এই নীল রং দ্বারা হ্রদগুলো বোঝানো হয়েছে এবং এই লাল চিহ্ন দ্বারা গ্রস্ত উপত্যকাকে দেখানো হয়েছে। আর এই যে আফ্রিকার পূর্ব দিকে এই যে লোহিত সাগর, এই লোহিত সাগর এবং এশিয়ার জর্ডান নদী, এরকম জায়গায় জর্ডান নদী উপত্যকা আর মরুসাগর, এইখানে মরুসাগর, এই বৃহৎ গ্রস্ত উপত্যকারই সম্প্রসারিত অংশ। স্তূপ পর্বতের বৈশিষ্ট্য। স্তূপ পর্বতগুলি মহীভাবক আলোড়নের সাক্ষী বহন করে।
পর্বতের গায়ের একাধিক চ্যুতি ও খাড়া গিরিখাত এর প্রমাণ। খাড়া চ্যুতিতল ধরে ভূভাগের উত্থান বা অবনমনের ফলে পর্বতের প্রান্তদেশ বেশ খাড়া হয়। দীর্ঘদিন ধরে ক্ষয়ের ফলে প্রান্তদেশীয় খাড়া ঢাল ক্রমশ মৃদু ঢালে পরিণত হয়। মহীভাবক আলোড়নে ভূভাগ সাধারণভাবে হেলে না পড়ায় স্তূপ পর্বতের উপরিভাগ বা মস্তক প্রাথমিকভাবে চ্যাপ্টা ও অল্প ঢেউ খেলানো বা বন্ধুর হয়। দুটি ভূখণ্ডের প্রবল ঘর্ষণের জন্য চ্যুতিতলের শিলাটি রূপান্তরিত শিলায় পরিণত হয়। শিলার গায়ে আঁচড় কাটা দাগ দেখা যায়। সাধারণত স্তূপ পর্বতের সঙ্গে গ্রস্ত উপত্যকার সহাবস্থান দেখা যায়। সহাবস্থান অর্থাৎ একত্রে অবস্থান। গ্রস্ত উপত্যকা দিয়ে নদী বয়ে যায় বা অনেক হ্রদ সৃষ্টি হয়। স্তূপ পর্বতের উচ্চতা কম ও শৈলশিরা বিহীন হয়। এই পর্বতে শৃঙ্গ খুব একটা দেখা যায় না, থাকলে তা ক্ষয়ের ফলে সৃষ্ট হয়। স্তূপ পর্বত খুব একটা উঁচু বা খুব নিচু হয় না। এই পর্বত ভঙ্গিল পর্বতের মতন বিশাল অঞ্চল জুড়ে বিস্তৃত হয় না। মাঝে মাঝে বিক্ষিপ্ত নাতি উচ্চ অর্থাৎ বেশি উঁচু নয়। নাতি উচ্চ শৃঙ্গগুলি ভূপ্রকৃতির একঘেয়েমি দূর করে কিছুটা বৈচিত্র্য আনে। পার্শ্বস্থ অঞ্চলের থেকে স্তূপ পর্বতের উত্থান হঠাৎ করে হয়। ভঙ্গিল পর্বতের মতন ধীরে ধীরে উচ্চতা বাড়ে না। স্তূপ পর্বতগুলি ভঙ্গিল পর্বতের ন্যায় বারবার ভূ আন্দোলনে উত্থিত হয় না, একেবারেই উত্থিত হয়। এবার কিছু উদাহরণের কথা বলি। দেখা গেছে পৃথিবীর অধিকাংশ বৃহৎ উপত্যকাগুলো আসলে গ্রস্ত উপত্যকা। মহীভাবক আলোড়নে গঠিত এই উপত্যকা সমূহ দীর্ঘ ও খাড়া পাড়যুক্ত বা স্টিপ সাইডেড হয়। ভোজ ও ব্ল্যাক ফরেস্ট পর্বতের মধ্যে রাইন নদী এবং বিন্ধ্য সাতপুরা অজন্তা তিন স্তূপ পর্বতের মধ্যে নর্মদা ও তাপি নদী দুটি গ্রস্ত উপত্যকা অবস্থিত। স্কটল্যান্ডের নর্দার্ন হাইল্যান্ড ও সাদার্ন আপল্যান্ডের মধ্যেকার মিডল্যান্ড ভ্যালি, ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি, পশ্চিম এশিয়ার জর্ডান ভ্যালি গ্রস্ত উপত্যকার উদাহরণ। দক্ষিণ আফ্রিকার গ্রেট কারা ও লিটল কারা, ভারতের শিলং মালভূমি, পশ্চিমঘাট পর্বত, যুক্তরাষ্ট্রের গ্রেট বেসিন রেঞ্জ স্তূপ পর্বতের উদাহরণ।